নতুন পোশাকে অসন্তুষ্ট পুলিশ ফিরছে আগেরটা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালের জরুরি পাঁচ সেবা চালাতে বাড়তি জ্বালানি দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এবং দেশের বিভিন্ন জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের বর্তমান পোশাকে বাহিনীর অনেক সদস্যই সন্তুষ্ট নন, তাই সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে পুলিশের আগের ঐতিহ্যমণ্ডিত পোশাক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। সংস্কারের মাধ্যমে একে একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। বিভিন্ন পর্যায়ে আমি আলাপ করে এবং সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। দেশের হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বাড়তি জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বাড়তি মজুত রাখার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালগুলোতে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হিলিয়াম গ্যাসের কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত মজুত আছে বলেও জানান তিনি। ৭১-এর সঙ্গে ২৪কে মিলিয়ে ফেলা আমাদের জন্য বড় বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, বাংলাদেশের ঠিকানা ৭১, স্বাধীনতা একবারই এসেছে, এর আগেও না, পরেও না। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ৯০-এর স্বৈরাচার পতন ও ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের বড় অর্জন, কিন্তু আমরা যদি এই অর্জনগুলোকে স্বাধীনতার সঙ্গে সমান করে ফেলি তবে তা বিপজ্জনক। মন্ত্রী বলেন, যারা মুক্তিযোদ্ধা নয় অথচ তালিকায় নাম আছে তাদের চিহ্নিত করাও চ্যালেঞ্জ। এই সময় তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতায় এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি সঠিক তালিকা বের করার অঙ্গীকার করেন। আপনাদের সাথে একমত হয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা একবারই এসছে, এর আগেও আসেনি, এর পরেও আসবে না। এই স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জনগুলো, সেখানে অনেক অর্জন আমাদের আছে। ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বড় একটা অর্জন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমাদের বড় একটা অর্জন। নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সাথে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ।
আগামী ৩০ মার্চ ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ডও দেওয়া হবে। মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে এবং এপ্রিল থেকে ১২৯ জন এবং পর্যায়ক্রমে বাকি ক্রীড়াবিদদের যুক্ত করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ৪৯৫ উপজেলার ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া নতুন করে স্পোর্টস থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে বলে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বিজিবির বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অনুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা হচ্ছে। জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবির সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুর ১২টা ৪০ বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সময় পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক ডক্টর শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরে কাল সকাল ১১টা ১০ পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে তিনি তার বাবা মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। ৩০ মার্চ সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি ৩১ মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টার যোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। সকালে জেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র নেই তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এই ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমবে। যে উদ্যোগটা নিয়েছে যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ ছাড়া তেল দিচ্ছে না, এটা সরকারের জন্য অনেকটা ভালো একটা পজিশন। অনেক ধন্যবাদ জানাই ইউনো সরকারকে যে এরকম একটা সিস্টেম করার জন্য। আসলে তেলের অস্থিরতা চলছে, এই সংকট আসলে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর ১:৩০টায় শেষ হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষি জমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম ও ক্যাপ্টেন মোহাম্মদ রিফাতের নেতৃত্বে যশোর সেনানিবাস থেকে ৫৫ রেজিমেন্ট ১৫ সদস্যের একটি বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথম দফায় ৪টি ল্যান্ডমাইন ও পরবর্তীতে ৩টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা হয়।
ল্যান্ডমাইন নিষ্ক্রিয়করণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহীদুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। গতরাতে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারিতলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ওষুধ জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধীনস্থ মাছিমপুর বিওপির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১৭,৯৯,০০০ টাকা। পরে জব্দকৃত এসব ওষুধ সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। গত ২৪ মার্চ ফোনালাপ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর চাউর হয়েছিল দুই নেতার ফোন আলাপে যোগ দিয়েছিলেন ইলন মাস্কও। তবে এবার মোদী ও ট্রাম্পের ফোনালাপে ইলন মাস্কের যোগ দেওয়ার খবর সরাসরি নাকচ করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে ২৪ মার্চের ফোনালাপটি ছিল শুধুমাত্র মোদী ও ট্রাম্পের মধ্যে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেন, আলাপে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওই আলোচনায় ইলন মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে ভারত বলছে তথ্যটি সঠিক নয়। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন মাস্ক। পরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে মাস্কের। এমন সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় তৃতীয় পক্ষের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি নতুন প্রশ্ন তৈরি করেছে বিশ্লেষক মহলে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ প্রণালী এখন কার্যত পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে বিশ্বের মোট তেল ও LNGর প্রায় 20% পরিবহন হওয়া গুরুত্বপূর্ণ এই জলপথটিতে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে ইরান। এবার এই জলপথে জাহাজ চলাচলে চালু করা হয়েছে টোল আদায়ের ব্যবস্থা। ইরানি পার্লামেন্ট এখনও এই আইন পাশ না করলেও দেশটির সামরিক বাহিনী ইতোমধ্যে জাহাজ প্রতি সর্বোচ্চ প্রায় $20 লাখ পর্যন্ত টোল নিচ্ছে বলে জানা গেছে। এদিকে বর্তমানে প্রণালীর দুই পাশে প্রায় 2000 জাহাজ আটকে আছে। চলাচলের অনুমতি পেতে জাহাজগুলোকে দিতে হচ্ছে বিস্তারিত তথ্য। এরপর মিলছে বিশেষ কোড ও নির্দিষ্ট রুট। চীন, ভারত সহ কিছু দেশের জাহাজ শর্ত সাপেক্ষে পার হলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর রয়েছে কড়াকড়ি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা আরও বাড়বে। এছাড়া বাড়তে পারে অর্থনৈতিক মন্দার ঝুঁকিও। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ভারতে 2026-27 মৌসুমের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। ব্যস্ত এই মৌসুমে ভারত 3টি ফরম্যাটে খেলবে, মোট 22টি ম্যাচ 17টি ভেন্যুতে। মৌসুম শুরু হবে 27 সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে ও 5টি T20 দিয়ে। এরপর ডিসেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার সঙ্গে 3টি ওয়ানডে ও 3টি T20 খেলা হবে। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর মৌসুমের শেষ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফি নাগপুর থেকে আহমেদাবাদ পর্যন্ত। গুয়াহাটিতে টানা দ্বিতীয় মৌসুমে টেস্ট আয়োজন, যা এই ভেন্যুর জন্য বড় অর্জন। ভারতীয় ক্রিকেটে অপেক্ষা রঙিন, প্রতিটি ম্যাচে থাকবে উত্তেজনা ও চমক। হ্যামস্ট্রিংয়ের চোটে 5 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে। এই খবরই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। এর আগে গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে 2-1 গোলে হারের সময় অস্বস্তিতে পড়েন রাফিনিয়া। স্বাস্থ্য পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। বার্সেলোনা ক্লাবের বরাত দিয়ে শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবটি জানিয়েছে, চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2 লেগের ম্যাচে এবং
লা লিগায় অন্তত 4টি ম্যাচে রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সাকে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের 10 মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে দলে ফিরবেন রাফিনিয়া। এদিকে 29 ম্যাচ শেষে 73 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, আর একই ম্যাচ খেলে 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নতুন পোশাকে অসন্তুষ্ট পুলিশ, ফিরছে আগেরটা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালের জরুরি পাঁচ সেবা চালাতে বাড়তি জ্বালানি দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এবং দেশের বিভিন্ন জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।